আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আজকের আলোচনাটা শুরু করার আগে একটা গভীর দীর্ঘশ্বাস নিতে হচ্ছে। দেশের পরিস্থিতি, বিশেষ করে রাজনৈতিক প্রেক্ষাপটে ঘটে যাওয়া কিছু ঘটনা আমাদের বিবেককে নাড়া দিয়ে যায়। সম্প্রতি কারাগারের ভেতরে একের পর এক যে ঘটনাগুলো ঘটছে, যেখানে রাজনৈতিক নেতাকর্মীরা মারা যাচ্ছেন, সেটা নিয়ে কথা বলাটা আজ খুব বেশি জরুরি মনে হচ্ছে। কারণ এই প্রশ্নটা শুধু রাজনৈতিক নয়, এটা মানবাধিকারের, মানবতার। এই ঘটনাগুলো আমাদের বুঝিয়ে দেয় মানুষের জীবন ও মর্যাদা আমাদের দেশে কতটা ভঙ্গুর অবস্থায় আছে। আপনারা হয়তো জানেন, মাত্র কয়েকদিনের ব্যবধানে আওয়ামী লীগের দুজন নেতাকর্মী কারাগারে মারা গেলেন। এটা কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এর আগেও এমন অনেক মৃত্যুকে আমরা দেখেছি। কিন্তু এত অল্প সময়ের ব্যবধানে এত দ্রুত দুজন সক্রিয় কর্মীর এমন চলে যাওয়া আমাদের মূলত চিন্তার উদ্রেক ঘটিয়েছে। প্রথমত, টাঙ্গাইলের সুলতান মিয়ার কথা ধরুন। তিনি মির্জাপুর আওয়ামী লীগের একজন সাবেক নেতা ছিলেন। কারাগারে থাকা অবস্থায় তার বুকে ব্যথা শুরু হলো। এরপর তাকে হাসপাতালে নেওয়া হলো, কিন্তু শেষ রক্ষা হলো না। তিনি সেখানে মারা গেলেন। এই পুরো প্রক্রিয়াটি কত দ্রুত ঘটলো সেটা আমাদের ভাবায়। একজন কারাবন্দী যখন অসুস্থ হন, তখন তাৎক্ষণিক এবং সর্বোচ্চ মানের চিকিৎসা সেবা নিশ্চিত করার দায়িত্ব সম্পূর্ণভাবে জেল কর্তৃপক্ষের, অর্থাৎ রাষ্ট্রের। এক্ষেত্রে যদি সামান্যতম অবহেলাও হয়ে থাকে, তবে তার দায়ভার কে নিবে? আরেকটি ঘটনা, গাইবান্ধার তারিক রিফাত সাহেবের। তিনি বিএনপির কার্যালয় ভাঙচুরের মামলায় গ্রেফতার হয়েছিলেন। কারাগারে আসার কিছুক্ষণ পরই অসুস্থ হয়ে পড়লেন এবং হাসপাতালেই তার মৃত্যু হলো। এই যে ঘটনাগুলো, যেখানে একজন ব্যক্তি সুস্থ অবস্থায় বা অন্ততপক্ষে গুরুতর অসুস্থ না হয়ে গ্রেফতার হলেন, কিন্তু হেফাজতে নেয়ার কয়েক ঘন্টার মধ্যে বা কয়েকদিনের মধ্যেই মারা গেলেন, এতে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, গ্রেফতারের আগে কি তাদের শারীরিক পরীক্ষার ব্যবস্থা ছিল? কারাগারে নেয়ার পর কি ধরনের শারীরিক পর্যবেক্ষণে রাখা হয়েছিল? যদি তাদের পুরনো কোনো রোগ থেকে থাকে, তবে সেই ইতিহাস জেনে উপযুক্ত চিকিৎসা দেওয়ার ব্যবস্থা কেন করা হলো না? কারণ আমরা সবাই জানি, কারাবন্দির জীবন বা মৃত্যু এখন আর ব্যক্তিগত বিষয় নয়, এটা রাষ্ট্রের হেফাজতের বিষয়। এই প্রসঙ্গে আমরা অতীতের কিছু কথা সামনে টেনে আনছি। যখন অন্য কোনো সরকার ক্ষমতায় ছিল, তখন লেখক মুশতাক আহমেদের মতো অনেকের মৃত্যু হয়েছিল কারাগারে। সেই সময় আমরা সবাই তীব্র প্রতিবাদ করেছিলাম। মানবাধিকার সংগঠনগুলো সরব হয়েছিল। দেশ বিদেশের গণমাধ্যম এগুলো নিয়ে আলোচনা সমালোচনা করেছিল। আমরা বলেছিলাম, রিমান্ডে থাকা অবস্থায় মৃত্যু, হাসপাতালে নেয়ার পথে মৃত্যু, এসব কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা তখন দাবি তুলেছিলাম যে হেফাজতে নেয়া ব্যক্তির স্বাস্থ্য, নিরাপত্তা এবং মর্যাদা নিশ্চিত করা রাষ্ট্রের পবিত্র দায়িত্ব। আজ যখন সেই একই ধরনের ঘটনা ঘটছে, তখন কি আমাদের নৈতিক অবস্থান পাল্টে যাবে? না, অবশ্যই না। আমি মনে করি মানবাধিকারের প্রশ্ন সবকিছুর ঊর্ধ্বে। রাজনৈতিক মতাদর্শ যাই হোক না কেন, কারাগারের ভেতরে কোনো অমানবিক মৃত্যু হতে পারে না। তা কোনোভাবেই স্বাভাবিক ঘটনাও হতে পারে না। একবার ভাবুন, সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়ুনের মতো একজন মানুষ, যিনি দীর্ঘদিন দেশ পরিচালনা করেছেন, তারও নাকি শেষ সময় হাতকড়া বা ডান্ডা বেরি পরিহিত অবস্থায় ছিল। মৃত্যুকালে এই ধরনের অমানবিক চিত্র শুধু তার ব্যক্তিগত মর্যাদাকেই ক্ষুণ্ণ করে না, এটা আমাদের পুরো বিচার ব্যবস্থার একটি কালো দিককে তুলে ধরে। কোনো অপরাধী যদি অপরাধ করে থাকে, আইন তাকে অবশ্যই শাস্তি দিবে, কিন্তু শাস্তিটা হবে মানবিক ও আইনসম্মত। শারীরিক নির্যাতন বা সুচিকিৎসার অভাবে মৃত্যু, এগুলো কোনো শাস্তি হতে পারে না। এটা সরাসরি হত্যাকাণ্ড। আজকে যারা ক্ষমতাসীন আছেন, বা বলা ভালো যারা অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার পরিচালনা করছেন, তাদের প্রতি আমাদের প্রত্যাশা আরো বেশি। এই সরকারের সঙ্গে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্বের নামও জড়িয়ে আছে।
বিশ্বজুড়ে তিনি ন্যায় বিচার আর মানুষের কল্যাণের প্রতীক হিসাবে পরিচিত। এমন একটি সরকারের আমলে যদি কারাগারে একের পর এক এমন অমানবিক ঘটনা ঘটতে থাকে, তবে এর দায়ভার শেষ পর্যন্ত কার উপর বর্তাবে? এর বদনাম শুধু দেশের ভেতরেই সীমাবদ্ধ থাকবে না, বরং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা নিয়ে ব্যাপক প্রশ্ন উঠবে। আমরা যদি আমাদের আইন কানুনের প্রতি শ্রদ্ধাশীল না হই, যদি মানবিকতাকে ভুলে যাই, তাহলে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হবে। আমার মনে হয় সরকার এখন খুব দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এই দুটি মৃত্যুর কারণ খুঁজে বের করবে। এবং শুধু এই দুটি ঘটনাই নয়, গত 1 বছরে হেফাজতে বা কারাগারে যতগুলো অস্বাভাবিক মৃত্যু হয়েছে তার একটি পুঙ্খানুপুঙ্খ পরিসংখ্যান দেশবাসীর সামনে তুলে ধরবে। আর তার চেয়েও জরুরি হলো ভবিষ্যতে যেন এমন ঘটনা আর না ঘটে, তার জন্য কারা কর্তৃপক্ষকে কঠোরভাবে সতর্ক করতে হবে। কারাগারের স্বাস্থ্য ব্যবস্থা ঢেলে সাজাতে হবে। কোনো বন্দীকে গ্রেফতারের পর অসুস্থ হলে বা অসুস্থতা ধরা পড়লে তার প্রতি বিশেষ যত্ন নিতে হবে। আমি বিশ্বাস করি রাজনৈতিক বিরোধিতা চলতে পারে, কিন্তু মানুষের জীবন নিয়ে ছিনিমিল্লে খেলা বন্ধ করতে হবে। কারোর মৃত্যু কামনা করা বা অস্বাভাবিক মৃত্যুকে মেনে নেওয়া, এটা কোনো সভ্য সমাজের কাজ হতে পারে না। তবে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর থেকে আওয়ামী লীগের লোকজনের কারাগারে যেভাবে মৃত্যু হচ্ছে, তাতে এক ধরনের সন্দেহ কিন্তু দানা বেঁধে আছে। ইতিমধ্যে আমরা বিভিন্নভাবে লক্ষ্য করেছি, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে অন্যান্য সকল মাধ্যমে যারা আওয়ামী লীগ সমর্থক রয়েছেন বা আওয়ামী লীগের লোকজন রয়েছেন, তারা কিন্তু নানাভাবে দাবি করছেন যে অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগ নেতাকর্মীদের জেল হত্যার পরিকল্পনা করেছে। যদিও আমি এই বিষয়টিকে নিছক মিথ্যা বা রাজনৈতিক এক ধরনের ব্লেম গেম হিসাবে দেখি, তবে আন্তর্জাতিক মহলে এই সকল এলিগেশন কিন্তু খুব গুরুত্ব পায় এবং পরপর এমন করুণ ঘটনা ঘটলে আন্তর্জাতিক মহলগুলো এই বিষয়ে সম্পূর্ণ সতর্ক দৃষ্টি দিতে শুরু করে। ইতিমধ্যে কিন্তু আন্তর্জাতিক বেশ কিছু মানবাধিকার সংস্থাও কিন্তু এই জেল হত্যা কিংবা জেলে বন্দীদের মৃত্যু নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এর বাইরে বর্তমান সময়ে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের উপর আন্তর্জাতিক মহল থেকে ব্যাপক চাপ রয়েছে। সেটা হোক আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া, ইনক্লুসিভ নির্বাচন কিংবা একটি সুষ্ঠু এবং গঠনতান্ত্রিক গণতন্ত্র প্রতিষ্ঠা, এই বিষয়গুলো। এবং এর সাথে যদি আওয়ামী লীগের লোকজনের বন্দী অবস্থায় মৃত্যুবরণ জড়িত হয়ে যায় এবং আন্তর্জাতিক মহল এই বিষয়গুলো নিয়ে আরো বেশি ছানবিন করা শুরু করে, তাহলে এর পরিণতি আসলে কি হতে পারে? প্রথমে বলেছি যে আন্তর্জাতিক খেলোয়াড় বা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনূস এখানে জড়িত রয়েছেন। সুতরাং উনার যে ভাবমূর্তি, সেটা কিন্তু আন্তর্জাতিক মহলে ব্যাপকভাবে ক্ষুণ্ণ হচ্ছে, ক্ষুণ্ণ হবে। এবং এর সম্পূর্ণ বা এর ফলাফল ফাইনাল রেজাল্ট কি হবে? এর ফাইনাল রেজাল্ট হবে আন্তর্জাতিক মহল বর্তমান সময়ে এখন পর্যন্ত ওনাকে যে পরিমাণ সম্মান করছে, ওনার সরকারকে যে পরিমাণ সমর্থন করছে, সেই সমর্থন কিন্তু এরকম ঘটনা ঘটতে থাকলে ভবিষ্যতে উনি আর পাবেন না। এবং সেই সমর্থন যদি উনি না পান, তাহলে ওনার টিকে থাকা মুশকিল হয়ে যাবে। এবং আন্তর্জাতিক সমর্থন ছাড়া এই অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হতে পারতো না, এই অন্তর্বর্তীকালীন সরকার এতদিন পর্যন্ত টিকেও থাকতে পারতো না। সুতরাং এটি সাবলীল সুন্দর। যদি আন্তর্জাতিক সমর্থন এইসব কারণে আরো সরে যায়, তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের যে অবস্থান বর্তমানে রয়েছে দেশের রাজনীতিতে কিংবা সরকার পরিচালনায়, সেটিও কোনোভাবে আর থাকবে না, কালের গহ্বরে বিলীন হয়ে যাবে।